চূড়ান্ত লজ্জাবোধ যদি থেকে থাকে তাহলে আর কখনো আমার ছেলের সামনে আসবে না তুমি। তোমার মতো বেয়াদব মেয়ে আমার ছেলের যোগ্য কোনোদিনও হতে পারে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর অনেক তোমাকে ভালোবাসে বলেই যে তুমি ওর যোগ্য হয়ে যাবে এমনটা ভাবা কোনো কারণ নেই। কিন্তু আমার ছেলে ভালো মানুষ বলে তোমাকে বিয়ে করতে চাইছে, না হলে তোমার মতো মেয়েদের সাথে শুধু, আর বললাম না, যেটুকু সম্মান অবশিষ্ট আছে তা নিয়ে ভালোই ভালো বিদায় হও, সেটাই তোমার জন্য মঙ্গল, আর অনেকের জন্য। ইলোরা কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করলেন। তারপর গটগট করে হেঁটে চলে গেলেন ভেতরে। নোরা মুখে হাত দিয়ে কাঁদছে, কান্না কিছুতেই থামাতে পারছে না। এর চেয়ে ওর দুই গালে দুটো চর দিলেও ও কিচ্ছু মনে করতো না, তাই বলে এইভাবে অপমান। নোরা কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। অনেক নোরাকে খুঁজতে বাইরে এসেছিল। সে দেখলো নোরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। অনেক গলা উঁচিয়ে অনেকবার ডাকলো, কিন্তু নোরা শোনেনি। নোরা বাসায় ঢুকে দেখলো মা বাবা একসাথে বসে টিভি দেখছেন। ঘরের লাইট বন্ধ, টিভির আলোতে আলোকিত হয়ে আছে ঘর। কল্পনা দরজা খুলে রান্নাঘরে চলে গেল। লীরা মেয়েকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি রে মা, কেমন হলো হবু শ্বশুর বাড়ির সাথে ডিনার? নীরার প্রশ্নে নোরার আরো কান্না পেয়ে গেল। অন্ধকার রুমে সেটা দেখা যাচ্ছে না। আনিস হাসি মুখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। দুজনের দৃষ্টি উজ্জ্বল, হয়তো গল্প শোনার জন্য মুখিয়ে আছে। কিন্তু নোরা ওদের কি গল্প বলবে? অপমানের গল্প? কিভাবে হবু শাশুড়ি তাকে অপমান করে বের করে দিয়েছে সেই গল্প বলবে? নোরার খুব কষ্ট হচ্ছে। মা বাবাকে কত আনন্দ নিয়ে বলেছিল তার হবু শাশুড়ি তাকে ডিনারে ডেকেছেন। নোরা মাথা ব্যথার ভান ধরে বলল, ভালো লাগছে না মা, আমার মাথাটা ব্যথা করছে, পরে গল্প করব। এখন আমি রুমে যাচ্ছি, কিছুক্ষণ শুয়ে থাকবো। নোরা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর ফ্লোরে বসে কাঁদতে লাগলো। অনিকের মা তাকে এইভাবে অপমান কেন করলেন? যেখানে তার বাবা এত মেজাজি মানুষ হয়েও তার সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি, একটা ধমক পর্যন্ত দেয়নি। সেখানে বাইরের এক মহিলার এত অপমান সে কি করে মেনে নিল? অন্য কেউ হলে নোরা ফটাফট মুখের ওপর জবাব দিয়ে দিত, কিন্তু ইলোরাকে সে কিচ্ছু বলতে পারেনি। কিভাবে বলবে? সে যে অনিকের মা। নোরার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। নোরা ফোন ধরল না, সাইলেন্ট করে রেখে দিল। বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসেই কখন যেন ঘুমিয়ে পড়ল নোরা। ঘুম ভাঙল ফজরের আজানের শব্দে। দু একবার হাই তুলে আশেপাশে তাকাতে দেখলো ফোনের লাইট জ্বলছে। অনিক ওকে এখনো ফোন করছে। সেই যে রাতে ফোন সাইলেন্ট করেছিল, তারপর আর ফোনটা হাতে নেয়নি, ঘুমিয়ে পড়েছিল। নোরা ফোনটা নিয়ে দেখলো 544টা মিসড কল, 85টা মেসেজ। মেসেজগুলোতে বেশিরভাগই সরি লেখা। আরো অনেকভাবে অ্যাপোলজিস্ট করেছেন অনিক। একটা মেসেজে লেখা, নোরা প্লিজ একবারের জন্য নিচে এসো। আমি বাকিটা পড়তে পারতো না। আবার ফোন এলো অনিকের। নোরা ফোন ধরে বলল, হ্যালো। নোরা, নোরা, নোরা প্লিজ ফোনটা কেটো না প্লিজ। একবার আমার কথা শোনো। মা যা করেছে সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। বিশ্বাস করো, আমি জানতাম না মা তোমাকে এসব বলবে। জানলে তোমাকে অপমান করার জন্য কখনো ডেকে আনতাম না। প্লিজ মাফ করে দাও নোরা, এক্সট্রিমলি সরি প্লিজ। শান্ত হন আপনি। আন্টির কথায় আমি কিছু মনে করিনি, শুধু একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন সেই কষ্টটাও আর হচ্ছে না। নোরা তুমি কি একবার ছাদে আসবে প্লিজ? ছাদে মানে? আপনি কি আমাদের বাসার ছাদে? হ্যাঁ, অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম, তারপর দারোয়ান গেট খুলে দিল। তোমাদের বাসায় ঢোকার সাহস হচ্ছিল না, তাই ছাদে চলে এসেছি। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। নোরা ওড়নাটা গলায় জড়িয়ে ছাদে দৌড় দিল। অনেক কান্নে সে হাত রেখে দাঁড়িয়েছিল। নোরাকে দেখে সামনে এগিয়ে আসলো। নোরা দেখলো অনেকের ফোলা ফোলা দুটো চোখ, এলোমেলো চুল, অগোছালো অবস্থা। এই অবস্থাতেই কত সুন্দর লাগছে দেখতে। মানুষটা কেন এত সুন্দর? অনেক একটা টু শব্দও করলো না। হঠাৎ নোরাকে কোলে তুলে নিল। তারপর ওকে দেওয়ালের ওপর বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। নোরা বুঝতে পারছে না অনেক কি করতে চাইছে। অনেক নোরার পা দুটো চেপে ধরলো। তারপর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, পায়ে পড়ি নোরা, প্লিজ মাফ করে দাও। নোরা অবাক হয়ে গেল। পা ছাড়ানোর চেষ্টাও করতে পারছে না। বেশি চোরাচুরি করলে পেছন দিয়ে দুম করে পড়ে যাবে। অনেক যে মাঝে মাঝে কি পাগলামি করে। নোরা পা গুটিয়ে নিতে নিতে বলল, পা ছাড়ুন প্লিজ। আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। আর তোমার কাছে ক্ষমা না চাইলে আমার পাপ হবে। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। এখানে আপনার তো কোনো দোষ নেই, আপনি কেন ক্ষমা চাইছেন? দোষ আমারই। এমন মায়ের সন্তান হয়ে
জন্ম নেওয়াই আমার দোষ। প্লিজ মায়ের সম্বন্ধে সব বলবেন না। তাহলে আর কি বলবো? তোমার মন ভেঙে গেছে বলে আমি কষ্ট পাচ্ছি না নোরা। তোমার অপমানের যন্ত্রণাটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। মাকে এজন্য আমি কোনোদিন ক্ষমা করব না। মা খুব অন্যায় করেছে, খুব 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 অন্যায়। বাদ দিন এসব কথা, যা হওয়ার হয়ে গেছে। আর আন্টির কথায় আমি কিচ্ছু মনে করিনি। একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন সেই কষ্টটা একদম হজম হয়ে গেছে, বলতে পারেন হারিয়ে গেছে। আপনাকে দেখে, আপনার এসব পাগলামি দেখে এখন কি মনে হচ্ছে জানেন? ভাগ্যিস আন্টি আমাকে অপমান করেছিল, না হলে তো জানতেই পারতাম না আপনি আমাকে এত ভালোবাসেন। আমি রাগ করে ফোন সাইলেন্ট করে দিলে আপনি সারা রাত ধরে ফোন দিয়ে যেতে পারতেন। উতলা হয়ে বাসার সামনে ছুটে আসতে পারেন, বাচ্চাদের মতো কেঁদে চোখ ফোলাতে পারেন। এত ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারে? আমি কি সত্যি এত ভালোবাসা ডিজার্ভ করি? শুধুমাত্র তুমি ডিজার্ভ করো। নোরা দেওয়াল থেকে নেমে নিচে বসে পড়ল। অনিক হাঁটু গেড়ে সোজা হয়ে বসলো। নোরা এতক্ষণ অনিকের 2 হাত ধরেছিল, এবার সেই হাত দুটো নিয়ে নিজের গালের ওপর রেখে কাঁদতে কাঁদতে বলল, আই লাভ ইউ। তারপর অনিকের গলা জড়িয়ে ধরল। অনিকের বুকে মাথা রেখে আবারও কাঁদতে লাগলো। অনিক ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেঁদো না নোরা। আমি কি কোনো দিনও আপনাকে পাবো না? কে বলেছে পাবে না? আমি তো তোমারই, শুধু তোমার, সব সময় থাকবো তোমার। সত্যি? একদম সত্যি। আপনাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না। বোকা মেয়ে, আমি কি পারবো তোমাকে ছাড়া থাকতে? নোরা ফুপিয়ে কাঁদছে। অনেক চোখ বন্ধ করে আছে, তার 2 চোখের কিনারা দিয়েই গড়িয়ে পড়ছে জল। কোনো শব্দ হচ্ছে না, শুধু নিঃশব্দে কান্না। তিথিদের বাসার কলিং বেল চাপছে অনিক। দরজা খুলল তিথি। অনিককে দেখে বড়সড় একটা ধাক্কা খেল সে। জীবনে এই প্রথমবার অনিক তাদের বাসায় এসেছে। খুশিতে খই হারিয়ে কি বলবে বুঝে উঠতে পারছে না তিথি। অবাক হয়ে তাকিয়ে আছে। অনিক শান্ত গলায় বলল, ভেতরে আসতে পারি? তিথি নার্ভাসনেস কাটিয়ে কম্পিত গলায় বলল, অবশ্যই অবশ্যই আসতে পারো, এসো। দরজার সামনে থেকে সরে অনিককে ভেতরে আসার জায়গা করে দিল তিথি। অনিক সোফায় বসতে বসতে আশেপাশে তাকিয়ে বলল, বাসায় আর কেউ নেই? মা বাজারে গিয়েছে, মিথি ঘুমাচ্ছে, রান্নাঘরে ফুলি আন্টি আছে। তোমার জন্য কি আনবো? কফি খাবে? আমি কিছু খেতে আসিনি, তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি। বলো। তিথি, আমাকে ভালোবাসো? বাসি তো। আমি বাসি না। অনিকের উত্তরটা আগুনের ফুলকির মতো ছিটকে পড়ল তিথির বুকে। অসহনীয় যন্ত্রণা অনুভব হতে লাগলো মুহূর্তেই। অনিক আবার বলল, জোর করে যে ভালোবাসা হয় না, এটুকু তো জানো। ভালোবাসতে অনুভূতির প্রয়োজন। সেই অনুভূতি যদি মরে যায়, তাহলে ভালোবাসা আসবে কি করে? তিথি কোনো জবাব দিল না। অনিক জবাবের অপেক্ষাও করলো না, বলল, নোরাকে আমি প্রায় 5 বছর ধরে ভালোবাসি। সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আমার প্রত্যেকটা বিষয়ে নজরদারি করা তো তোমার স্বভাব। কে জানে, হয়তো গুপ্তচরও লাগিয়ে রেখেছ আমার পেছনে। কিন্তু একটা কথা সত্যি করে বলো তো তিথি, এসব করে কি কোনো লাভ আছে? আমি কোনো দিন তোমাকে ভালোবাসতে পারবো না, সেটা তো তুমি জানোই। বরং এসব করে তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধটাকেও নষ্ট করে দিও না প্লিজ। আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ অ্যান্ড লেট মি ডু দ্যাট। তুমি যেমন আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না, তেমনি আমিও তো পারবো না কোনোদিন তোমাকে ভুলে যেতে। তিথির দৃষ্টি করুণ হয়ে এলো, চোখের পানি ছলছল করছে। উফ, এই মেয়েরা এত কাঁদে কেন? অনিকের অসহ্য বোধ হচ্ছে। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, প্লিজ তিথি, আমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি প্লিজ আমার জীবন থেকে সরে যাও, মিনতি করছি তোমার কাছে। আমি তোমার জীবন কোথায় নষ্ট করলাম অনি? উল্টো তুমিই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। তোমার জন্য তিলে তিলে শেষ হচ্ছি আমি। আমি কি তোমাকে বলেছি আমার জন্য তিলে তিলে শেষ হতে? আমাকে ভালোবাসতে বলেছি? জোর করেছি? অনিকের কথার আওয়াজে ফুলি রান্নাঘর থেকে ছুটে এলো। ফুলি তিথিদের বাসার গৃহকর্মী। অনিক ওনাকে দেখে চুপ হয়ে গেল। পকেটে হাত দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দেখো তিথি, ভালোভাবে বলছি, এখনো সময় আছে। তুমি মাকে বোঝাও, মাকে বলো যে তোমার আমার মধ্যে বিয়ে সম্ভব না। মা যেন তোমার আশা ছেড়ে দেন। তিথি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল, বলবো না, মরে গেলেও বলবো না। আমি যদি তোমাকে না পাই তাহলে নোরাও পাবে না। ইনফ্যাক্ট এই পৃথিবীর কোনো মেয়েই পাবে না। তুমি আমার অনিক, শুধুই আমার। তিথি অনিকের হাতটা ধরে কপালে ঠেকে কাঁদতে শুরু করলো। ফুলি এই অবস্থা দেখে আবার রান্নাঘরে চলে গেল। অনিকের ভীষণ রাগ হচ্ছে।
কাকে কি বোঝাতে এসেছে সে? এই মেয়ে জীবনেও বুঝতে পারে না। চরম বিরক্তি নিয়ে অনেক উচ্চারণ করলো। ধ্যাত। তারপর ঝাড়ি মেরে হাতটা ছাড়িয়ে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। তিথি ফ্লোরে বসে পড়ে কাঁদছে। অনিকের এমন ব্যবহার দেখলে তার মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। এখনো তাই ইচ্ছে করছে, কিন্তু সে এটাও জানে মরে গেলেও অনিক তার কাছে আসবে না। কেন আসবে না? তিথি চিৎকার করে উচ্চারণ করলো। কেন? অনেক তিথিদের বাসা থেকে বেরিয়ে একটা সিগারেট ধরালো। অনেকদিন ধরে সে সিগারেট খায় না, আজ কেন খাচ্ছে নিজেও জানে না। ইদানিং কি করতে কি করে ফেলে কোনো কিছুরই হুঁশ থাকে না তার। এভাবে চলতে থাকলে একদিন পাগল হয়ে যাবে। একদিকে মা তিথি ছাড়া কিছু বোঝে না, অন্যদিকে নোরা মায়ের অনুমতি ছাড়া বিয়েও করবে না। অনেকের মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু কই যাবে, কিভাবে যাবে? সে যে বাধা পড়ে গেছে নোরাতে, তাকে ছেড়ে কোথাও যাওয়ারও উপায় নেই। অনেক হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে। হঠাৎ দেখলো সামনে নোরা দাঁড়িয়ে। নোরা ওদের এলাকায় কি করছে? অনেক সিগারেটটা ছুঁড়ে ফেললো। রোড সাইডে পানির ফোয়ারা থেকে কয়েকবার কুলি করে মুখ টিস্যু দিয়ে মুছে নিল। তারপর নোরার কাছে গেল। নোরা ওকে দেখে মুচকি এসে বলল, হাই। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো তেমনই আছি। নোরা মুখ গম্ভীর করে ফেললো, জবাব দিল না। মাথা নিচু করে সামনে তাকালো। অনেক বলল, হঠাৎ এইখানে? আলভিদের বাসায় এসেছিলাম অন্তর সাথে দেখা করতে। এখানে যে আসবে আমাকে জানাওনি কেন? এমনি। অনেক আর কিছু জিজ্ঞেস করলো না। নোরা ওর থেকে পালিয়ে বাঁচতে চাইছে। আজকাল ভার্সিটিতেও অনেকের ক্লাসে পেছনের বেঞ্চে বসে থাকে নোরা। যে মেয়ে আগে যুদ্ধ করে হলেও সামনের বেঞ্চে বসতো শুধুমাত্র অনেককে কাছ থেকে দেখার জন্য, সে আজকাল দূরে দূরে থাকতে চাইছে। অনেক ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার পদে জয়েন করেছে 1 মাস হলো। শুধুমাত্র নোরার জন্য দিন রাত খাটাখাটনি করে চাকরিটা নিয়েছিল সে। এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সা খুঁজছি। নোরা এই কথা বলতে বলতে আচমকা একটা জিপ গাড়ি ওদের পাশ ঘেঁষে গেল। অনেক সরে পড়লেও নোরা সরতে পারল না। নোরা কাদামাটিতে তার ড্রেসে ভরে গেল। অনেক চেঁচিয়ে উঠলো ড্রাইভারের ওপর। ওই কমন সেন্স নেই নাকি? তারপর ধাওয়া করতে চাইলো গাড়িটাকে। নোরা বাধা দিয়ে বলল, প্লিজ বাদ দাও, সিন ক্রিয়েট করার দরকার নেই। ফালতু। অনেক নোরার দিকে তাকাতে দেখলো কাদায় ভরে গেছে, একদম কর্দমাক্ত হয়ে আছে ও। অনেক বলল, এবার কি করবে? এই অবস্থায় বাসায় কিভাবে যাবে? চলে যেতে পারবো। চলে যেতে পারবো মানে? এসো আমার বাসা থেকে চেঞ্জ করে যাও। না না না, দরকার নেই। আমি রিক্সায় উঠে হুড নামিয়ে চলে যাব। বাসায় গিয়ে চেঞ্জ করব। আমার বাসায় এখান থেকে হেঁটে যেতে লাগবে 10 মিনিট, আর তোমার বাসায় রিক্সা করে গেলেও লাগবে 45 মিনিট। কি দরকার নোরা ভেজা কাপড়ে এতক্ষণ থাকার? চলো তো। না প্লিজ, বললাম তো আমি পারবো চলে যেতে। আমি জানি তুমি কেন যেতে চাইছো না। ভয়ের কিছু নেই। মা 1 সপ্তাহের জন্য খালামণির বাসায়, আপুও মায়ের সাথে গেছে। ঘর খালি, লক করা, চাবি আমার কাছে। দেখো। অনেক পকেট থেকে বের করে চাবি দেখালো। নোরা বলল, তোমার খালি বাসায় আমি কেন যাব? বেশি কথা বললে এখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাব, সেটা ভালো লাগবে? নোরা উত্তর দিল না। অনেক হাত টেনে ধরে বলল, চলো। নোরা বাধ্য হয়ে অনেকের সাথে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে নোরা দেখলো অনেক তার জন্য বিছানায় কাপড় রেখে দিয়েছে। টিয়া রঙের একটা কামিজ, ওড়না আর সালোয়ারটা হলুদ রঙের। খুব সুন্দর কাপড়টা, কিন্তু এটা কার কাপড়? আনিকার? আনিকার হবে না, কারণ আনিকা শরীর স্বাস্থ্যের দিক থেকে নোরার দ্বিগুণ আর লম্বাও। এই কামিজ আনিকার মাপের না, বরং এটা কাটায় কাটায় নোরার মাপের। অনেক কি এটা তাহলে ওর জন্যই কিনেছে? যদি ওর জন্য কিনে থাকে তাহলে ওকে দেয়নি কেন? নোরা ড্রেসিং টেবিলের আয়নাতে তাকালো। ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। চুল ঠিক করে মোছা হয়নি, তোয়ালেটা গায়ে জড়ানো। গা থেকে তোয়ালে খুলতে যাবে এমন সময় দেখলো দেয়ালে অনেকের একটা ছবি লাগানো। অনেকে ছোটবেলার ছবি, এই 8-9 বছর হবে। বাচ্চা অনেকের চোখে চশমা, চশমা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, হাত ভাঁজ করা। এইটুকু ছেলের কি ভাব? ওই চোখের দিকে তাকাতে নোরার বুক কেঁপে উঠছে। কি মারাত্মক সেই চাহনি! মার্ডার করার জন্য এমন একটা লুকই যথেষ্ট। মানুষ হার্ট অ্যাটাক করবে এমন দৃষ্টি দেখে। নোরারও তো ছোটখাটো হার্ট অ্যাটাক হয়নি তা নয়। ওর হাত পা কাঁপছে, নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে অনেক ওই চশমার আড়াল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ওকে দেখছে। লজ্জায় নোরা চোখ মুখ বন্ধ করে ফেলতে ইচ্ছে করছে। এই ছবির সামনে কিছুতে ড্রেস চেঞ্জ করতে পারবে না সে। মনে হবে অনেক সত্যি সত্যি ওকে দেখছে। নোরা ওড়না দিয়ে ছবিটা ভালো করে মুড়িয়ে নিল, তারপর ড্রেস চেঞ্জ করলো। ছবি থেকে ওড়নাটা সরিয়ে নেওয়ার সময় বলল, এভাবে কেউ তাকায়?
চোখে ঘুষি মারলে তারপর বুঝবে, চোখ ফুলে আলু বের হবে তখন। দুষ্টু একটা।